মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের বিষয় অম্লমাটি শনাক্তকরণ এবং তার প্রতিকার। আলোচনা করবেন ডক্টর শুভা সাধক। এই বিশেষ আলোচনা শুনবেন কৃষি সংক্রান্ত দুটি ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের এই পর্বে আমরা আলোচনা করব অম্ল মাটি শনাক্তকরণ এবং তার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। একদম শুরুতে একটু জানতে চাইব, এই যে আমরা সমস্যাযুক্ত মাটি বলে থাকি, মানে একটা সাধারণ মাটি আর একটা সমস্যাযুক্ত মাটি, এই সমস্যাযুক্ত মাটি বলতে আপনি ঠিক কী বোঝাচ্ছেন? সমস্যাযুক্ত মাটি বলতে যে মাটিটি চাষের পক্ষে অনুপযুক্ত, সেখানে মাটির অম্লত্ব, মাটির ক্ষারত্ব, মাটির দূষণ, মাটির ক্ষয়
এইগুলো হচ্ছে মাটির এক এক সমস্যা। এই ধরনের সমস্যাযুক্ত মাটিকে আমরা চিহ্নিত করে মাটির সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এই সমস্যাযুক্ত মাটি চাষের অনুপযুক্ত এবং সঠিক আশানুরূপ ফলন আমরা পাই না। তো এই যে সমস্যাযুক্ত একটা বিষয় অম্লযুক্ত মাটি, এই আম্লিক মাটি বলতে আমরা ঠিক কী বুঝবো? আম্লিক মাটি আমরা চিহ্নিত করতে পারি একটা বিশেষ পরীক্ষার সাহায্যে। সেই পরীক্ষাতে আমরা নির্ণয় করি মাটির পিএইচ। এই পিএইচ যখন নমুনাটির 7 থেকে কম হয় তখন আমরা সেটাকে আম্লিক মাটি হিসেবে চিহ্নিত করি। এবং কৃষিক্ষেত্রে মাটি একটি বহুবিধ ধরনের বৈশিষ্ট্যযুক্ত, সেই কারণে এটি একটি পিএইচ একটি নির্দিষ্ট পরিসরে মাপা হয়, অর্থাৎ 6.5 থেকে 7.5-এর মধ্যে মাটি হচ্ছে প্রশম। এই 6.5-এর নিচে যে মাটির পিএইচ থাকে সেই মাটিকে আমরা অম্ল মাটি বলি। কৃষক বন্ধুরা কিভাবে জানবেন বা বুঝবেন, কিভাবে পরীক্ষাটা করবেন? এটি পরীক্ষা কৃষকদের মাঠে সহজে করা সম্ভব নয়। মানে ল্যাবরেটরিতে মাটি নমুনাটি নিয়ে আসতে হবে। সেই নমুনাটি থেকেই একটি পিএইচ মিটার যন্ত্রের সাহায্যে মাটি নমুনাটি পরীক্ষা করে জানা যায় যে মাটির পিএইচ কত। সেই পিএইচ মান থেকে নির্ভর করে আমরা মাটিটিকে বলতে পারি যে অম্ল মাটি বা ক্ষার মাটি বা প্রশম মাটি। এই পরীক্ষাটা কি খুব কঠিন? না, এটি একটি সামান্য সময় ব্যয় হয় এবং অল্প খরচে এটা করা যেতে পারে। আমরা মূলত বলি 5 জায়গা থেকে মাটি সংগ্রহ করে 6 ইঞ্চি গভীর পর্যন্ত মাটির স্তর থেকে নমুনা সংগ্রহ করে সেগুলো মিশিয়ে একটি মিশ্র নমুনা প্রস্তুত করে নির্দিষ্ট পরীক্ষাগারে সেটিকে পাঠাতে হবে। সেখান থেকে আমরা অম্লত্বটা জানতে পারবো। কতদিন অন্তর এটা করতে হয়? এটা অন্তত 2 বছর অন্তর করে মাটি একবার পরীক্ষা করে জানা উচিত যে মাটির প্রকৃতি কেমন, অম্ল না ক্ষার। যদি একটু বলেন যে কৃষক বন্ধু চাষ করছেন, হয়তো তার ফলন ভালো হচ্ছে না, নানান কারণেই তো হতে পারে, তা তিনি হঠাৎ মাটি পরীক্ষা করে আমলিক মাটি কিনা বা অম্লযুক্ত মাটি কিনা সেটা জানার জন্য চেষ্টা করবেন কেন? মানে কোন সিমটম দেখে? মাটি থেকে উদ্ভিদে প্রয়োজনীয় খাদ্যমৌলগুলো সংগৃহীত হয়। 18টি মৌল অত্যাবশ্যক, তার মধ্যে 3টি প্রাকৃতিকভাবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পেয়ে থাকে। বাকি মৌলগুলো 15টি মৌল মাটি থেকে উদ্ভিদ মূলের সাহায্যে সংগ্রহ করে এবং মাটিতে দ্রবণীয় অবস্থায় আসার যে প্রাপ্যতা মাটির পিএইচ নির্ধারণ করে। সেই কারণে মাটির বৃদ্ধি যদি স্বাভাবিক না হয় তাহলে এই খাদ্যমৌলগুলোর ঘাটতি রয়েছে বা পর্যাপ্ত পরিমাণে থাকলেও মাটিতে গ্রহণযোগ্য অবস্থায় রূপান্তরিত হচ্ছে না। তার জন্য মাটির পিএইচ দায়ী। এই কারণে মাটির পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কৃষক বন্ধু ধরুন এত কিছু জানেন না, তিনি কেন মাটি পরীক্ষায় যাবেন? মাটিতে গাছের ছোট্ট কোনো সিমটম যদি আপনি বলেন। গাছের বৃদ্ধি ব্যাহত হবে, আচ্ছা, আশানুরূপ পাশকাঠি বা গাছের ডালপালা বেশি বিস্তার করবে না, ফলন কম হবে, ফুল ফল ধরনের সংখ্যা কমে যাবে, যে সময়ে গাছের বৃদ্ধি যতটা হওয়া উচিত তার থেকে কম হবে। এই সমস্ত সিমটম দেখলে চাষি বন্ধু মাটি পরীক্ষা করবেন ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে। এবং গাছটির মধ্যে অনেক রকম রোগ পোকা সহজে আক্রান্ত হবে, অনাক্রমতা শক্তিও কমে যাবে। অনাক্রমতা শক্তিও কমে যাবে। আচ্ছা, এই যে একটা সমস্যাযুক্ত মাটি আমলিক মাটি, এই আমলিক মাটি সৃষ্টির কি কোনো কারণ আছে, মানে তৈরির? হ্যাঁ, বিভিন্ন কারণেই তো আমলিক মাটির তৈরি হয়। প্রথমত কারণ হচ্ছে তার মৌলিক শিলা থেকে যে মাটির উৎপন্ন হয়েছে সেক্ষেত্রে উৎপত্তিগতভাবে একটি বৈশিষ্ট্য থাকে। যেমন গ্রানাইট শিলা থেকে যদি মাটি উৎপত্তি হয় তাহলে সেই মাটি কিন্তু স্বাভাবিক কারণে অম্ল হয়। এছাড়া জমিতে যদি অম্লঘটিত রাসায়নিক সার বেশি ব্যবহার করা হয়, যেমন অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া, সিঙ্গল সুপার ফসফেট, এইগুলো আম্লিকধর্মী রাসায়নিক সার। যেখানে নিবিড় কৃষি ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে এই ধরনের রাসায়নিক সার ব্যবহার করলে মাটির অম্লত্বটা ত্বরান্বিত হয়। আচ্ছা, আর একটি প্রক্রিয়া রয়েছে অম্ল বৃষ্টি। প্রকৃতির মধ্যে অম্ল জাতীয় গ্যাস যেগুলো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো বৃষ্টির জলে মিশে গিয়ে মাটিতে এসে যখন সংমিশ্রণ ঘটছে মাটি আম্লিক প্রকৃতির হয়ে ওঠে। এছাড়া মাটিতে অবিজ্ঞান পদ্ধতিতে কৃষিকার্য অবলম্বন করার জন্য মাটিতে অম্লত্ব বৃদ্ধি পায়। এইগুলো হচ্ছে মূলত কারণ। আচ্ছা, আপনি যেটা বললেন যে এই একদম শুরুতে যে মাটি তৈরি হওয়ার সময়ে আর কি এর একটা বৈশিষ্ট্যই থেকে থাকে যে আমলিক হওয়ার, তাহলে তো একটা নির্দিষ্ট জায়গায় মানে নির্দিষ্ট স্থানে স্থানে আমলিক মাটি পাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। অবশ্যই। তো আমাদের এলাকায় কোথায় সেটা, মানে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পাওয়া যেতে পারে? পশ্চিমবঙ্গে আমলিক মাটির বিস্তীর্ণ অঞ্চল রয়েছে পাহাড়ি অঞ্চল। আচ্ছা, অর্থাৎ দার্জিলিং, তরাই অঞ্চল,
এগুলো আম্লিক মাটি সমৃদ্ধ। আর আমাদের এই সমতল ভূমিতে লাল মাটি, রেডিও স্টেশনের কাছাকাছি এলাকায়, বিশেষ করে যেখানে নিবিড় কৃষি ব্যবস্থা রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এইসব ব্লক অঞ্চলগুলোতে, মধ্যপুর এই অঞ্চলগুলোতে নিবিড় কৃষি ব্যবস্থা যেখানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আম্লিক মাটি পাওয়ার সম্ভাবনা বেশি। মানে সেখানে ওই সার ব্যবহার কিংবা অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার কারণে এবং অম্লবৃষ্টির জন্য এই অঞ্চলগুলোতে আম্লিক প্রবণতা বেশি দেখা যায়। আচ্ছা, তো এই অম্ল মাটি চাষের ক্ষেত্রে কি ভাবে ক্ষতি করে? অম্লমাটি চাষের পক্ষে খুবই ক্ষতিকারক। প্রথম হচ্ছে, অম্লমাটি গাছের বৃদ্ধিকে ব্যাহত করবে। আচ্ছা। দ্বিতীয় কারণ হচ্ছে, অম্লমাটিতে উদ্ভিদ প্রয়োজনীয় খাদ্যমূল্যগুলিকে সংগ্রহ করতে পারবে না। তৃতীয় ক্ষতি করে কি না, মাটির মধ্যে বিষক্রিয়া তৈরি হয় বিভিন্ন খাদ্যমূল্যের, যেমন লৌহ, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, এইগুলোর অতি পরিমাণে দ্রবণীয় অবস্থায় চলে এসে মাটিকে বিষক্রিয়ায় পরিণত করে দেয়, এবং এই বিষক্রিয়া অন্যান্য খাদ্যমূল্যকে দ্রবণীয় অবস্থায় আসতে বাধা সৃষ্টি করে, অর্থাৎ অন্যান্য মৌলের প্রাপ্যতাকে বিঘ্ন ঘটায়। এছাড়া আরও কিছু মাটির মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু ব্যাহত হয়। মাটির মধ্যে থাকা বিশেষ করে ব্যাকটেরিয়ার বংশবিস্তার এবং তাদের কার্যকলাপ ব্যাহত হয়, কারণ ব্যাকটেরিয়া নিউট্রাল পিএইচে ভালো সক্রিয় থাকে ওরা, কিন্তু পিএইচ যখন আম্লিক হয়ে যায় তখন কিন্তু ওই ব্যাকটেরিয়াদের কর্মপ্রক্রিয়া এবং তাদের বংশবিস্তার মন্দীভূত হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে সমস্যা রয়েছে। এবং বিভিন্ন খাদ্যমূলের ঘাটতিও দেখা যায়, যেমন ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবেডনাম, এই সকল গৌণ এবং অনুখাদ্য মৌলগুলো প্রচুর পরিমাণে ঘাটতি দেখা যায়। তার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি হবে না এবং আশানুরূপ ফলনও পেতে পারি না। মানে এই আম্লিক মাটি হলে আমরা বুঝতে পারছি যে ফসল ঠিকঠাক আমরা পাচ্ছি না, চাষি বন্ধু সেখানে লাভবান হবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো এই আম্লিক মাটি বা অম্ল মাটিতে সহনশীল ফসলকে কিছু করা যায়? হ্যাঁ, অম্লমাটি সহনশীল কিছু ফসল রয়েছে, মানে যেগুলো এখানেই হতে পারে আর কি। হ্যাঁ, এখানেই হয়। এগুলো হচ্ছে ধান, ফল জাতীয় আম, কিছু সবজি আছে যেমন উচ্ছে, এগুলো অম্ল মাটিতে ভালো হয়। আর কিছু ফুলও অম্ল মাটিতে হয়, কিন্তু অম্ল মাটির মাত্রা যদি 5.5-এর নিচে চলে যায় সেখানে কিন্তু এই ধরনের ফসল কিন্তু হয় না। আচ্ছা, অম্লের কতগুলো ভাগ রয়েছে, 3-এর অধিকও ভাগ থাকে। একটা হচ্ছে হালকা অম্ল, মাঝারি অম্ল, বেশি অম্ল, খুব বেশি অম্ল। আচ্ছা, 6.5 থেকে 5.5 সামান্য অম্ল বলি, 5.5 থেকে 4.5 এটা অম্ল, 4.5 থেকে 3.5 বেশি অম্ল, তার থেকে আরও বেশি অম্ল হয়ে যায়। কিন্তু আমাদের চাষের জন্য 5.5-এর নিচে কিন্তু কোনোভাবেই যেন পিএইচ না নামে। এত বেশি অম্ল হয়ে যাবে গাছের বৃদ্ধি এবং অন্যান্য মৌলের দুষ্প্রাপ্যতা হবে এবং টক্সিসিটি বেড়ে যাবে, যাকে বিষক্রিয়া বলি মৌলের। তাতে গাছের মূলে বৃদ্ধি হবে না এবং গাছের ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে। তাহলে এই যে বেশি অম্ল বা অতিরিক্ত অম্লযুক্ত মাটিতে সহনশীল ফসলও চাষ করা যাবে না? চাষ করা যাবে না, কারণ মাটির কণাগুলো অন্যান্য ধর্মগুলো বদলে যায়। আচ্ছা, এই যে অম্ল মাটি, এই অম্ল মাটিতে খাদ্যমৌলের বিষক্রিয়া দেখা যায়, তো এই সম্বন্ধে যদি আপনি একটু বলেন। অম্ল মাটিতে খাদ্য মৌলগুলো যেগুলো আছে সেগুলো বিষক্রিয়া কিন্তু বেড়ে যায়, অর্থাৎ বিশেষ করে অম্ল মাটিতে অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন অতিরিক্তভাবে দ্রবণীয় অবস্থায় চলে আসে, অর্থাৎ মাটির কণার থেকে মাটির যে দ্রবণ সলিউশন সেখানে দ্রবীত অবস্থায় চলে আসে বেশি পরিমাণে। এর আসার ফলে তাদের যে নির্দিষ্ট মাত্রাতে দ্রবণীয় অবস্থা থাকা কথা তার থেকে বেশি অতিরিক্ত মাত্রায় থাকে, সেই মাটির যে দ্রবণীয় পরিবেশটিকে টক্সিসিটি করে দেয়। এর ফলে অন্যান্য মৌলগুলোর গাছের মূলের কাছে আসারতে বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, সেই কারণে অন্যান্য মৌলগুলো কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারে না। এটি একটি কিন্তু ভীষণ প্রতিক্রিয়া বা বিরূপ মাটি অম্লতা হওয়ার জন্য যে বিভিন্ন মৌলের প্রাপ্যতা হারিয়ে যায়। তো কোন কোন খাদ্যমৌল ঠিক মানে এই ক্ষেত্রে ঘাটতি বা অভাব দেখা দেয় তাদের? বিশেষ করে গাছের যে প্রধান একটি মৌল খাদ্য উপাদান যেটি ফসফরাস, সেটি কিন্তু গাছ পায় না। সেই সময় কিন্তু অম্লত্বের জন্য গাছ সেই মূলের সাহায্যে সেই ফসফরাস আয়নকে সংগ্রহ করতে পারে না, কারণ ফসফরাস এই যে অতিরিক্ত অ্যালুমিনিয়াম আয়রন কণাগুলো অতিরিক্ত পরিমাণ থাকার ফলে তারা ফসফরাসের সঙ্গে বিক্রিয়া করে অদ্রবণীয় অবস্থায় ফসফরাসকে নিয়ে যায় এবং ফসফরাস গ্রহণযোগ্য অবস্থায় থাকে না। এই জন্য ফসফরাস অম্ল মাটিতে ঘাটতি দেখা যায়। আর একটি উপাদান হচ্ছে
যেটি গৌণ খাদ্য উপাদান, সেটি হল ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। সেটি ক্যালসিয়াম ফসফেট এবং ম্যাগনেসিয়াম ফসফেট এই রূপে কিন্তু অদ্রবণীয় অবস্থায় থাকে, যা উদ্ভিদ পায় না। এটি কিন্তু অত্যাবশ্যক এবং মাঝারি পরিমাণে এই দুটো খাদ্যমৌল লাগে। আরেকটি অনুখাদ্য যেটি উদ্ভিদের বৃদ্ধি এবং ফুলবন ধারণ করতে খুবই গুরুত্বপূর্ণ অনুখাদ্য, সেটি হচ্ছে মলিবেডেনাম। এই মলিবেডেনামেও ঘাটতি দেখা যায়। আচ্ছা, তার ফলে গাছের স্বাভাবিক যে বৃদ্ধি সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হয় এই আম্লিক মাটির কারণে। তো এই মাটি যদি আম্লিক হয়ে যায় বা সমস্যাযুক্ত মাটি তৈরি হয়ে যায়, তো কৃষক বন্ধুরা কীভাবে সংশোধন করার চেষ্টা করুন? কীভাবে এই আম্লিক মাটি আমরা সংশোধন করব? আম্লিক মাটি যখন পরীক্ষাগারে জানা গেল যে কতটা পরিমাণে অম্ল রয়েছে, অর্থাৎ পিএইচের স্কেলটা হচ্ছে 0 থেকে 14। আচ্ছা, 6.5 থেকে 7.5 হচ্ছে মাটির ক্ষেত্রে প্রশম, 6.5-এর নিচে যত যাব তত বেশি আম্লিক প্রকৃতির। আচ্ছা, এই অম্লত্বটা একটু জানতে ইচ্ছে করছে, 7.5-এর উপরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মাটিটা আমরা বলি ক্ষার মাটি বলি, সেটাও খারাপ। সেটি একটা আমরা 8.5 এই পর্যন্ত মাটি চাষের যোগ্য। 8.5-এর বেশি হয়ে গেলে, অতিরিক্ত ক্ষার বা অতিরিক্ত নোনা হয়ে গেলে সেই মাটিগুলো চাষের পক্ষে উপযুক্ত নয়। আচ্ছা, মানে অতিরিক্ত হলেও খারাপ, কম হলেও খারাপ। হ্যাঁ, একটি নির্দিষ্ট পরিসরে থাকা উচিত, কারণ এই পরিসরে বিভিন্ন মৌলগুলোর দ্রবণীয় অবস্থায় থাকে, গাছ সহজেই গ্রহণ করতে পারে, আর মাটির মধ্যে থাকা উপকারী জীবাণুগুলোর বংশবৃদ্ধি এবং তাদের কার্যকলাপ স্বাভাবিক থাকে, মূলের বৃদ্ধি এবং মূলের যে রেসপিরেশন, শ্বসন, সেগুলো স্বাভাবিক থাকে, এবং মাটি গঠনেরও একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। তো যেটা বলছিলাম যে এই সংশোধন কিভাবে করা যাবে? এই মাটিকে আমরা একটি বিশেষভাবে আরেকটি পরীক্ষা করি যে কতটা পরিমাণে অ্যাকচুয়াল অ্যাসিডিটি রয়েছে। সেটার জন্য একটা লাইম রিকোয়ারমেন্ট টেস্ট হয়, SMP মেথড বলে, লাইম রিকোয়ারমেন্ট টেস্ট। অর্থাৎ মাটির মধ্যে কতটা আমরা চুন প্রয়োগ করে মাটির অম্লতাকে আমরা কমাবো, অর্থাৎ মাটির পিএইচটাকে আমরা বাড়াবো। এর জন্য আমরা ওই টেস্ট, বিশেষ পরীক্ষাটি করে আমরা জানতে পারি যে কতটা পিএইচ রয়েছে লাইম রিকোয়ারমেন্ট টেস্টে, এবং সেই অনুযায়ী আমরা কতটা পরিমাণের চুন প্রয়োজন সেটা আমরা দিয়ে থাকি। মানে চুন দিয়েই আমরা এর সমাধান করব? চুন দিয়েই সমাধান করতে হবে। চুনের 3টি রূপ রয়েছে। এটা আমরা ডেলা চুন বলি, যেটা ক্যালসিয়াম কার্বনেট, পোড়া চুন বলি ক্যালসিয়াম অক্সাইড, আর একটা কলি চুন বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বাজারে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট দুটোই রূপে পাওয়া যায়, জলে দ্রবীভূত করে সেটা জমিতে ছড়ানো হয়। মূলত আমরা দেখেছি যে জমিতে 5.5 পিএইচ আছে, এই পিএইচটিকে একটি নির্দিষ্ট পরিসরে পিএইচে আমরা যখন উন্নীত করতে চাই, 6.4-এ নিয়ে যেতে চাই, তাহলে আমরা 1 একর জমিতে 3 থেকে 4 টন ক্যালসিয়াম কার্বনেট ছড়িতে হবে। এবং এই ছড়ানোটা জমিতে কোনোরকম ফসল না থাকা অবস্থায় জমি প্রস্তুত করার দিন 15 আগে জলের সঙ্গে এটিকে মাটিতে ছড়িয়ে কর্ষণ করে দিতে হবে। আচ্ছা, নাঙল দিয়ে চষে দিতে হবে, মাটির সঙ্গে মিশে যাবে এবং মাটির পিএইচ 6-এর কাছাকাছি চলে আসবে। এবং এটা নির্ভর করে মাটির মধ্যে কাদাকণার উপস্থিতি। কাদাকণা বেশি থাকলে মাটির এই পিএইচ পরিবর্তন হওয়ার যে প্রক্রিয়াটি অনেকটাই মন্দীভূত হয়ে যায়, কারণ কাদাকণা, যাকে আমরা ক্লে পার্টিকেল বলি, বাফারিং ক্যাপাসিটি বেশি থাকার জন্য এই পিএইচ পরিবর্তন হতে বাধা সৃষ্টি করে। এটা আমরা প্রতি বছর প্রয়োগ করতে উৎসাহিত করি যে একসঙ্গে চুন যতটা পরিমাণে প্রয়োজন ততটা পরিমাণ না দিয়ে বছরের পর বছর মাটিতে পিএইচ বাড়ানোর জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগ করা দরকার। আচ্ছা, তো এই যেটা চুন প্রয়োগের কথা বলছেন আপনি, যদি একটু বিশদে বলেন যে কতটা জমিতে কতটা চুন আমরা প্রয়োগ করব এবং কিভাবে করব? 1 একর জমিতে একটা আমরা থামরুল বলি, 1 একর জমিতে 3 থেকে 4 টন চুন প্রয়োগ করতে হবে। এর থেকে বেশি পিএইচ হয়ে গেলে, অর্থাৎ 5.5 ছিল সেটা যদি 6 হয়ে যায়, 6 থেকে আমরা 6.5 উন্নীত করতে চাই, তাহলে সে কিন্তু আমরা পরিমাণটা কমিয়ে আনবো, সে 2 থেকে 3 টন পার একর। আচ্ছা, আর যদি পিএইচটা কম থাকে, 4 থাকে বা 3 থাকে, তাহলে কিন্তু সেই অনুপাতে আমরা মাটিতে চুন প্রয়োগ করব, যাতে পিএইচটা আমরা 6.4-এর কাছাকাছি নিয়ে আসতে পারি। কারণ 6.4 বা 5 থেকে এই 7.5 হচ্ছে বিভিন্ন ফসলের এটি আদর্শ মাটির পিএইচ। আচ্ছা, এখানে বিভিন্ন মৌলের প্রাপ্যতা, অণুজীবদের কর্মদক্ষতা এবং মূলের বৃদ্ধি স্বাভাবিক থাকে। এর জন্য আমরা চেষ্টা করি যে পিএইচকে এই প্রশম স্তরে উন্নীত করা।
কিন্তু এই যে বললেন যে চুন প্রয়োগ করে আমরা অম্ল মাটিকে কিছুটা হলেও স্বাভাবিক মাটিতে পরিণত করতে পারি আর কি, মানে এর সংশোধন করতে পারি। তো এটা খুব সহজ, যেটা আপনি বললেন আর কি, কৃষক বন্ধুরা নিজেরাই করতে পারবেন। তো এই চুন দেওয়ার পরে কি মাটি ফেলে রাখতে হয়, এরকম কোনো ব্যাপার আছে নাকি তার পরপরই চাষ করা যায়? না, চুন দেওয়ার পর মাটিকে 15 দিন মতো ফেলে রাখতে হবে। আচ্ছা, কারণ এটির সঙ্গে মাটির একটি রাসায়নিক বিক্রিয়া হয়, অর্থাৎ পিএইচ ব্যালেন্সিং করতে এই চুনটি রাসায়নিক অন্যান্য উপাদানের সঙ্গে ক্যালসিয়াম এবং কার্বনেট যে আয়নগুলো পিএইচ হাইড্রোজেন আয়নের সঙ্গে রিঅ্যাকশন করে এটি একটি সাম্যাবস্থায় আসে, সেটি হতে দিন 15 মতো সময় লাগে এবং এখানে সামান্য তাপের উৎপন্ন হয়। যদি আমরা কোনোরকম দাঁড়ানো ফসলে বা জমিতে তারপরেই আমরা বীজ বা চারা গাছ রোপণ করে দিই, এই রাসায়নিক বিক্রিয়াতে উৎপন্ন তাপ সেই বীজ বা মূলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর জন্য এই বিক্রিয়াটি সম্পূর্ণ হতে দিন 15 মতো সময় প্রয়োজন। তাতে মাটির সঙ্গে ক্যালসিয়াম কার্বনেটের একটি বিক্রিয়ার ফলে সমতা যখন স্থিরাবস্থায় চলে আসবে, তখন স্বাভাবিকভাবে পিএইচটাও উন্নত হয়ে যাবে এবং মাটিতে অন্যান্য ফসল বীজ বা চারা গাছ রোপণ করা সম্ভব হবে। বেশ, তাহলে অম্ল মাটি এটি একটি সমস্যাযুক্ত মাটি এবং আমাদের এই এলাকাতেও এই অম্ল মাটির প্রভাব আছে। কৃষক বন্ধুরা খুব সহজেই এই অম্ল মাটি সংশোধন করে স্বাভাবিক মাটিতে পরিণত করতে পারেন। তার জন্য ছোট্ট একটা পরীক্ষা করাতে হবে এবং তারপর আপনি যেভাবে বললেন যে চুন দিয়ে সেটাকে সংশোধন করা যাবে। তো অম্ল মাটির কারণে কৃষক বন্ধুরা ক্ষতিগ্রস্ত হন, চাষের ক্ষেত্রে তারা লাভ পান না, কিন্তু তারা যদি অম্ল মাটি সংশোধন করে নিতে পারেন তাহলে খুব সহজেই সেই মাটি আবার পুনরায় ভালো ফসল দেবে বা গাছ স্বাভাবিকভাবে তার বৃদ্ধি বিকাশ হবে এবং সে ভালোভাবে ফসল দেবে। তার ফলে কৃষক বন্ধুরা লাভবান হতে পারবেন। তো আমরা আজকে শুনলাম আপনার থেকে যে অম্ল মাটি শনাক্তকরণ, অর্থাৎ কিভাবে আমরা সেটাকে শনাক্ত করব এবং তার কি প্রতিকার, এ বিষয়ে আপনার থেকে আমরা এতক্ষণ শুনছিলাম। আজকের পর্বের বিষয় ছিল অম্ল মাটি শনাক্তকরণ ও তার প্রতিকার। আর এই বিষয়ে এতক্ষণ আমাদের স্টুডিওতে আলোচনা করলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.